একই অবস্থা, একই হাল। সেনাবাহিনী, পুলিশ বাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী যৌথভাবে একটা দলের পেছনে, সাধারণ মানুষ, নিরীহ মানুষদের পেছনে সরকার লেগেছে। এটি কিন্তু সবাইকে ভাবিয়ে তুলছে আমরা কোন পথে যাচ্ছি। আমাদের এখনকার বিষয় সেটা না, আমি একটা খুশির খবর দিয়ে শুরু করতে চাই। সেটি হচ্ছে জাতিসংঘের মানবাধিকার সংস্থা যেটি রয়েছে, তার একটা শাখা বাংলাদেশে হচ্ছে বা অফিস খোলা হচ্ছে, এবং এটা আমাদের জন্য কতটুকু উপকারী, কতটুকু আমাদের কাজে আসবে, কি হবে আমাদের, এই বিষয়গুলো নিয়ে আমি অত ডিটেল জানি না। কিন্তু আমাদের আজকের অতিথি যিনি রয়েছেন কলিমুল্লাহ স্যার, তার কাছ থেকে আমরা জানতে চাইবো এটা কি আমাদের আনন্দের সংবাদ নাকি আমাদেরকে অন্য কোনো বার্তা দেয়। আমাদের দর্শক আমাদের সাথে যুক্ত হচ্ছেন, অনেকেই যুক্ত হচ্ছেন, আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা শেয়ার করে দেবেন একটু লাইভটি। জাতিসংঘ যে মানবাধিকার অফিস বাংলাদেশে হয়েছে, এটা কি কারণ, এই সময় কেন, এতে সুবিধা কি আমাদের, অসুবিধা কি আমাদের, ওয়ার্ল্ডের যেসব জায়গায় মানবাধিকার সংস্থার অফিস রয়েছে সেই সব দেশ কি সুবিধা পাচ্ছে, সেসব দেশের কি অসুবিধা হচ্ছে, বা তারা কি ধরনের স্বীকৃতি পাচ্ছে। জনাব করিমুল্লাহ স্যার, আপনি একটু প্লিজ ব্যাখ্যা করবেন। ধন্যবাদ ইসমাইল। আমি প্রথমে অভিনন্দন জানাতে চাই আমাদের মাননীয় উপদেষ্টা অ্যাডভোকেট আদিলুর রহমান খান শুভ্রমদেরকে। তিনি সারাটি জীবন দাবি করেছেন যে তিনি ডিফেন্ডার অফ ডেমোক্রেসি, তিনি ডিফেন্ডার অফ হিউম্যান রাইটস। আর তারই মূলত উৎসাহে, আগ্রহে আপনার উপদেষ্টা মন্ডলী আপনার অনুমোদন দিয়েছেন এই অফিস খুলবার প্রক্রিয়াটিকে, এবং আজকে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর হয়েছে এই কাজটি শুরু করবার যে উদ্যোগ আয়োজন। এবং আপনার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ আজ থেকে কনফ্লিক্ট জোনে আপনার স্থায়ীভাবে প্রবেশ করলো। আপনার কারণে আমরা হলাম 17তম দেশ, এর আগে 16টি দেশ যেখানে অফিস স্থাপিত হয়েছে, সেই সবগুলো দেশই কনফ্লিক্ট জোনে অবস্থিত। তো আমাদের ইজ্জত বাড়লো। আমাদের অনেকদিন ধরে এক শ্রেণীর লোক আপনার এক সময় জানান দিতেন যে বাংলা হবে ভিয়েতনাম, পরবর্তীতে ট্রান্সফর্ম হয়ে এটা হয়ে গেল বাংলা হবে আফগান। তো সুতরাং আমরা আপনার সেই লক্ষ্যে স্লোলি বাট শিওরলি প্রবেশ করবার জন্য যে অনুশীলনটি করে নিলাম গোপালগঞ্জে, এইটি দিয়ে শুরু। এবং এই আগামী 3 বছর আশা করা যায় সারা দেশ গোপালগঞ্জ ময় হয়ে যাবে। এবং আই স্যালিউট আমাদের মাননীয় উপদেষ্টা মাহফুজ আলম। তিনি কিন্তু জনগণের স্বার্থে, জনস্বার্থে সবাইকে এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে পোস্ট দিয়েছিলেন যে গৃহযুদ্ধ প্রত্যাশা। জি, এখন তাহলে আদিলুর রহমান সাহেবের কি ভূমিকা, উনিও কি বিশেষ ভূমিকা পালন করেছেন এই ক্ষেত্রে? ডেফিনেটলি ওনার সেই মূলত এই অফিস বাংলাদেশে একটু স্যার আমাদের সাইফুল আমিন সাহেব বিশিষ্ট সাংবাদিক, তারকে যুক্ত করে নেই। জি জি, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো থাকার জন্য দুনিয়া ধীরে ধীরে অনেক কষ্ট করছেন, অনেক কথা বলছেন, বিভিন্ন বিষয়ে কথা বলছেন। আমরা কলিমুল্লাহ স্যারের কাছে শুনছি যে আমাদের মানবাধিকারের অফিস হয়েছে বাংলাদেশে, আমরা নাকি কনফ্লিক্ট জোনে প্রবেশ করলাম, আমরা স্বীকৃতি পেয়েছি আফগান হিসেবে, এই ধরনের একটা বক্তব্য তিনি দিচ্ছেন। যে স্যার আপনি শেষ করেন, তারপর আমরা সাইফুল সাহেবের কাছে যাব। জি, এবং ক্রেডিট গোস টু আওয়ার অনারেবল অ্যাডভাইজার অ্যাডভোকেট আদিলুর রহমান খান শুভ্র। তিনি আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে কমিটি আছে, মানে কাকে কখন জেলখানায় নিক্ষেপ করা যায়, কাকে কখন বের করে নিয়ে আসা যায়, এইসব দণ্ডমুণ্ডের বিধাতাদের একজন। এখন যেহেতু তিনি দীর্ঘদিন ধরে হিউম্যান রাইটস এবং ডেমোক্রেসি নিয়ে কাজ করছেন, অধিকারের কর্ণধার, আর অন্য সকল এনজিও তুলনায় অধিকারের ইজ্জত মান মর্যাদাটা বেশি, কারণ অন্য সংগঠনে একজন করে আপনার হয়তো উপদেষ্টা আছেন, কিন্তু এখানে দুইজন বরাবর। কেউ যদি মৃত্যুবরণ করেন তাহলে কোটা খালি রাখার জোনে সেটি আবার পরিপূরণ হয়ে যায়। যেমন প্রয়াত হাসান আরিফ, তিনি সভাপতি ছিলেন, এখন আছেন আরেক সভাপতি আমাদের চৌধুরী রফিকুল আবরার।
জি, আমরা স্যার একটা কমেন্টস একটু নিয়ে নিই। জাতিসংঘ হচ্ছে পৃথিবীর মধ্যে একটা মাফিয়া সংগঠন। এই সংগঠন যেখানেই যাবে সেখানেই ধ্বংস অনিবার্য। আমার কথা মিথ্যা হলে বিভিন্ন দেশে খোঁজ খবর নিয়ে জানতে পারেন। তার মানে আমরা কি সন্ত্রাসী দেশ হিসেবে মাফিয়াদের খপ্পরে পড়েছি? না, এখানে আরেকটা ব্যাপার আছে। আমরা জি, কিন্তু আনুষ্ঠানিকভাবে মাফিয়াদের জি, ইন্ডেমনিটি দিয়ে দিয়েছি। আমরা বলেছি যে এই অফিসে যারাই দায়িত্ব পালন করতে আসবেন তাদের 7 খুন মাফ। অর্থাৎ তাদের বিরুদ্ধে মামলা আহ, মোকদ্দমা করা যাবে না, তাদের আটকানো যাবে না, পার্সোন নাম গাটা করা যাবে না, তারা যা ইচ্ছা তাই করতে পারবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, সাইফুল সাহেব আপনার কাছে এবার আসে। স্যার আপনাকে ধন্যবাদ যে আপনি কথা শুনেছেন, আপনি নিশ্চয়ই পত্রপত্রিকা পড়েছেন। গোপালগঞ্জে যখন সন্ত্রাস, তারপরে গণহত্যা চলছে, নির্যাতন চলছে, ঠিক সেই মুহূর্তে চট করে আমাদের জাতিসংঘ মানবাধিকার অফিস হবে আমরা শুনেছি, করছে, হঠাৎ করে এটা সই হয়ে গেল অলরেডি এবং অফিস হওয়াটা কনফার্ম। কলিমুল্লাহ স্যার কিছু ব্যাখ্যা দিয়েছেন। এটা কি আমাদের আনন্দের সংবাদ না মানে আমাদের আফগানিস্তান হওয়ার সংবাদ, এরকম কি একটু ব্যাখ্যা করবেন? আফগানিস্তান হিসাবে কি আমরা স্বীকৃতি পেয়েছি? সাইফুল ভাই একটু কথা শুনতে পাচ্ছি না। এখন শুনতে পাচ্ছেন? জি 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 জি। আচ্ছা, তো এটা আসলে খুব মজার একটা আছে। এর আগে আমরা বোধহয় 20তম দেশ বা 19তম দেশ, এর আগে 17তম। ওই তো জি 17তম। এর আগে 16টা দেশ কারা, এটা একটু আপনি দেখেন। জাস্ট এগুলো জি। দেখলে বুঝতে পারবেন যে আমরা কোন তালিকায় ঢুকেছি। হ্যাঁ, আপনি আহ, সবগুলো তালিকা আপনি দেখেন, সকল জায়গায় যেখানে এই সব জায়গায় সেখানে পরাশক্তিদের স্বার্থ সংরক্ষণ করতে হয়। হ্যাঁ, পরাশক্তিরা জি তাদের স্বার্থ বিভিন্ন কায়দায়, তো তারা তো সরাসরি নিজেরা বলে না, আমেরিকা নিজে বলবে না যে তুমি আমার তুমি আমার এটা করো, তুমি আমার সরাসরি হয়তো বলো না, কায়দা কানুন করে। যেমন ধরুন জাতিসংঘ দিয়ে করিডোর চাইছে, করিডোর জি কিন্তু আমেরিকা কিন্তু সরাসরি, কিন্তু তাদের ইন্টারনাল যে এই যে দেখেন এই যে শুল্ক নিয়ে যে আলোচনা, এখানে কিন্তু করিডোর জি একটা প্রসঙ্গ আছে। ওখানে কিন্তু ট্রাম্পের চিঠির মধ্যে আছে জিও পলিটিক্যাল ইস্যুস, সিকিউরিটি জি ইস্যু ওখানে আছে কিন্তু। তো ওই জিনিসগুলো ওরা কিন্তু সরাসরি বলে না, বলাবে অন্য কাউকে দিয়ে, সেটা জাতিসংঘ। এবং এই যে ধরুন ইউএন এইচআরসি, এইচআরসি যে একটা কমিশনার অফিস, হাই কমিশনার অফিস, যেটা একটা আছে, এটা দুইটা, একটা হলো সেক্রেটারিয়েট আর একটা হলো কি বলে কাউন্সিল। তো সেক্রেটারিয়েটটা দিয়ে সেক্রেটারিয়েটের অফিস হবে এখানে। এখানে অফিস হওয়া মানেটা কি, এখানে মানে যতগুলি ইন্টারন্যাশনাল ইনস্ট্রুমেন্ট দেওয়ার পরাশক্তিগুলো বিভিন্ন দেশকে বেঁধে রাখে, বিভিন্ন দেশকে তার কথা শুনতে বাধ্য করে, জাতিসংঘে তাদের ভোট দিতে বাধ্য করে, মানে তারা যেদিকে ভোট দিবে এখানে ভোট দিতে বাধ্য থাকবে, সব কিছু কিন্তু এই সব জিনিসের মাধ্যমে অর্গানাইজ করে। যেসব দেশকে তারা ধরেন কিছু স্বাধীনতা মনোভাব নিয়ে চলতেছে, আপনি খেয়াল করে দেখেন উত্তর কোরিয়া, ও কারো কথা শুনতে চায় না, ওখানে কিন্তু কমিশনের অফিস বসাবে তারা। আপনি আমি বুরকিনা ফাসো, ওরা অলমোস্ট শুনতেই চায় না ফরাসিদের কথাবার্তা, যুক্তরাষ্ট্রের কথাবার্তা, ওদের ওখানে বসাইতে হবে। এরকম লিস্ট আপনি খুঁজে দেখেন, যেখানে যেখানে একটু ঘাটতেরা লোক আছে বা ঘাটতেরা দেশ আছে, ওই দেশগুলোতে গিয়ে ওরা বসে ওই দেশের ওলট পালট করে দেয়। ওলট পালট করে দেওয়ার পরে স্বাভাবিকভাবে আপনি 20-10 বছর, আমাদের যেটা আজকে বাংলাদেশে ঘটেছে, এইটা থেকে উত্তরণ ঘটাতে হলে, যদি ইকোনমিক উত্তরণ ঘটাতে চান, তাহলে আগামী 10 বছর সময় লেগে যাবে। কিন্তু এই কিছুটা নাম জন্য যেন আরো লিঙ্কার হয়, এটা আরো ঘটপাক ইয়ে করার জন্য এগুলো অ্যারেঞ্জমেন্ট হয়। এখন এই অ্যারেঞ্জমেন্ট আপনি দেখছেন দেশগুলো নাম আপনি দিয়েছেন, গিনি, হন্ডুরাস, লাইবেরিয়া, মোরাতানিয়া, নাইজার, সবগুলোতে কিন্তু এই যে নাইজার, বুরকিনা ফাসো, কম্বোডিয়াতে বলতে পারেন এখন একটা সুসম্পর্ক আছে, কিন্তু একসময় কম্বোডিয়া কিন্তু যুদ্ধক্ষেত্রের মতো ছিল, এটা কথা শুনতো না। আপনার সাদে তো অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থান লেগেই থাকতো তাদের ইয়ের জন্য। আপনি লাইবেরিয়া আপনার মনে আছে, আমার ছোটবেলা আমি প্রথম সার্জেন্ট মেজর রলিংস ক্ষমতা দখল করছিল, আমার মনে আছে, এবং সেটা কিন্তু মানে পশ্চিমা শক্তিকে অস্বীকার, যেখানেই পশ্চিমা শক্তিকে অস্বীকার করা হয়েছে সেখানেই কিন্তু এরা যা হাজির হয়, কার মাধ্যমে? জাতিসংঘের মাধ্যমে। দেখেন এই যে মোরাতানিয়া, এখন আমাদের দেশে কি পশ্চিমা শক্তিকে অস্বীকার করা হয়েছে? এরকম কিছু আগে তো অস্বীকার করেছেন আপনি, আগে তো আপনাকে পশ্চিমা শক্তিকে আপনি জায়গা দেন নাই। শেখ হাসিনা তো তার শেষ প্রেস কনফারেন্সেও বলেছে যে আমেরিকা আমার সাথে এটা করতে চায়।
আমেরিকা আমাকে দিতে চায়। জাতিসংঘের অফিস শেখ হাসিনার সময় শুনেছি। হ্যাঁ, শেষ 14 দলীয় বৈঠকে রাশেদ খান মেনন এটা নিয়ে কথা বলছে যে ওরা আমাদের সেন্ট মার্টিন চা না দিলে আমাদেরকে এই করতেছে। শেষ 14 দল মিটিং। আমি এটা কে রেফার করছে আপনি জানেন, কলিমুল্লাহ ভাই খুব চিনেন, আপনারা চিনেন, বিখ্যাত ইকোনমিস্ট অ্যান্ড বিখ্যাত কি বলে যে এই যে আমাদের এই যে জাতিসংঘ মহাসচিবের এখনকার থেকে না 2001 থেকে সে স্পেশাল অ্যাডভাইজার জেফরি স্যাক্স। সে কিন্তু আমেরিকাতে বলাই হয় যে জেফরি স্যাক্স কিন্তু আসলেই একটা দেশের স্বাধীনতা বা সার্বভৌমত্ব কিভাবে থাকতে হবে সেই জন্য জাতিসংঘকে ইয়ে করে, গাইড করে। পূর্ব ইউরোপে যত পুনরুত্থান ঘটেছে, যে এখনকার ইকোনমিক পুনরুত্থান ঘটেছে, প্রত্যেক জায়গায় আপনি দেখবেন রাশিয়ারও সে ছিল ইকোনমিক অ্যাডভাইজার, সে কি বলে বেলারুশের ইকোনমিক অ্যাডভাইজার, বিভিন্ন পূর্ব ইউরোপীয় দেশ যারা ধরেন ওই যে কমিউনিস্ট শাসন থেকে বেরিয়ে আসছে এদেরকে ইকোনমিকে ঠিক করার জন্য এই ভদ্রলোক কাজ করছেন জাতিসংঘের সাথে 2001 থেকে। সেই ভদ্রলোক বলেছেন, তার লেখায় বলেছেন, তিনি প্রেস ব্রিফিং এ বলেছেন দুইবার। একবার একেবারে 5ই আগস্ট ঘটনা ঘটে, উনি 18ই আগস্ট কিন্তু চিঠি লিখেছেন জাতিসংঘের কাছে, নিজের পেজে ছাপিয়েছেন। জাতিসংঘের চিঠি লিখে বলেছেন যে পাকিস্তান এবং বাংলাদেশে দুটো পরিবর্তন ঘটেছে, যে পরিবর্তনের সময় দুই দেশেরই প্রাইম মিনিস্টার অভিযোগ করেছে বিদেশি হস্তক্ষেপে। দুই দেশের প্রধানমন্ত্রী ইমরান খান তার জনসভায় বলেছে আমেরিকা তাকে এটা করতে বলছে, এটা না করলে তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেবে। ইমরান খান প্রকাশ নামও বলে দিয়েছিল জনসভায়। শেখ হাসিনা প্রকাশ্যে প্রেস ব্রিফিং এর মধ্যে বলেছে একটা সাদা চামড়ার দেশ আমার সাথে এই করতেছে, বলছে না? এই জেফরি স্যাক্স কিন্তু বলছে যে এই হোয়াইট কান্ট্রি হলো আমেরিকা। এখন জেফরি স্যাক্স বলেছে যে এই হোয়াইট কান্ট্রিরা 1948 থেকে 40টা দেশে এইভাবে রেজিম চেঞ্জ করছে, যেটা সাউথ এশিয়াতে নতুন রূপে সে এটা করেছে। এবং উনি সিকিউরিটি কাউন্সিলের একটা ক্লজ রেজুলেশন দিয়ে উনি দাবি করেছেন, এই রেজুলেশন প্রেক্ষাপটে সিকিউরিটি কাউন্সিল এটা তদন্ত করে দেখা হচ্ছে যেহেতু সাবেক দুজন ক্ষমতাচ্যুত দুজন কি বলে প্রাইম মিনিস্টার এই অভিযোগটা করতে। এবং উনি ওখানে বলেছেন, ইমরান খানের কথা বলে বলছেন যে ইমরান খান যে অভিযোগটা করেছিল ঠিক যে তাকে এই চাপ দেওয়া হয়েছিল, এই তথ্যটা ফাঁস করার জন্য তাকে জেলে ঢুকানো হয়েছে। মানে উনি রাষ্ট্রের তথ্য ফাঁস করে দিয়েছে জনসভায়, এটা কিন্তু আমেরিকান তথ্য, এবং সেই তথ্যের জন্য আজকে কিন্তু সে জেলে। এটা কিন্তু স্যাক্স বলেছেন। এবং স্যাক্স আরো বলেছেন যে হাসিনা কিন্তু এই জন্যই হাসিনা আজকে দেশ থেকে পলাইতে হয়েছে যে সে এই অভিযোগটা প্রকাশ্যে করেছে। এবং সেখানে সে বলেছে যে আমেরিকা তার স্বার্থ ইয়ে করার জন্য, মানে প্রতিষ্ঠিত করা, তার ফুটপ্রিন্টের জন্য এই কাজগুলি করে, এবং সেটাই সে করছে তার স্বার্থের পক্ষের শক্তিকে আমেরিকা পাকিস্তানের ক্ষমতায় বসাইছে, যাতে সে আবার চীনের সাথে একটা লিঙ্ক থাকতে পারে তার। কারণ ইমরান খানের মাধ্যমে চীনের সাথে লিঙ্ক হচ্ছিল, ইমরান খানের মাধ্যমে অন্য অ্যাক্সিসে চলে যাচ্ছিল রাশা। আপনি মনে যায় যেদিন ইমরান খান ইউক্রেনে যেদিন যুদ্ধ শুরু হয় সেদিন কিন্তু ইমরান খান মস্কোতে ছিলেন, যে কারণে ওয়াশিংটন থেকে কি বলে তখনকার প্রেসিডেন্ট বাইডেনের ইয়েতে বলা হয়েছিল যে পাকিস্তান আমাদের বলয়ের লোক, সে কি করে ইউক্রেনের সাথে যেদিন যুদ্ধ হয় সেদিন কি করে মস্কো থাকে। আপনি বুঝতে পারছেন তা কিভাবে শত্রু বানিয়েছে। সো এটা কিন্তু ওদের একটা পলিসি, যখনই কোন দেশ ঘাট তেড়া করবে তার ঘাড় মটকানোর জন্য সমস্ত মেকানিজম ব্যবহার করবে, তার মধ্যে জাতিসংঘ অন্যতম। এবং জাতিসংঘের এই কুখ্যাতিটা আছে, এই সম্পর্কে বহু আর্টিকেল আছে, কিন্তু জাতিসংঘের যে এই কুখ্যাতিটা বা এই UNHRCর যে এই কুখ্যাতিটা আছে, এটা বহু জায়গায় আর্টিকেল ছাপা যায়। এবং আমি আপনাকে 5টা উদাহরণ দিতে পারি, 5টা মানে পয়েন্ট দিতে পারি, যে পয়েন্টগুলো জাতিসংঘের কাছে এই জেফরি স্যাক্সেরদের মতো যারা স্বাধীন চেতা লোক, যারা জাতিসংঘকে অ্যাডভাইস করে, তারা কিন্তু তাদেরকে এগুলো দিয়েছে। এগুলা প্রত্যেকটা দেশের ভেতর থেকে তদন্ত করে করে বের করে। তার মধ্যে একটা হলো পলিটিক্যাল বায়াস করা, পলিটিক্যালি বায়াস করে, এবং সিলেক্টিভিটি, তাদের মাথার মধ্যে সিলেকশন থাকবে যে আমরা অমুককে পছন্দ করি, তমুককে করি না, তমুককে পছন্দ করি, মানে ইনক্লুসিভিটি থাকবে না। আপনি সমাজ ডিভাইডেড হবে। আজকে সকল এজেন্সি বা পত্রিকা রিপোর্ট করলো কি কালকে, এই যে গোপালগঞ্জের ঘটনার ক্ষেত্রে বললো ইউনূস সাহেব ডিভাইডেড ইয়েটা ব্যবহার করেছেন, উনি দেশটাকে বেশি ডিভাইড করে ফেলেছেন, উনি ইনক্লুসিভ করতে পারেন নাই। এটা কিন্তু আল জাজিরার মতো প্রতিষ্ঠানের সমালোচনা, এটা যে উনি ডিভাইসিভ পলিসি অ্যাপ্লাই করছেন।
এই এই জিনিসগুলো আছে। তারপর হচ্ছে ক্রেডিবিলিটি এবং ইউজফুলনেস এর প্রশ্ন তুলেছেন, যে এটা ক্রেডিবিলিটি থাকে না, ইউএনএইচআরসির কথাবার্তার কোনো ক্রেডিবিলিটি নাই। যেমন শেখ হাসিনা প্রশ্ন তুলেছে, আপনি যে 1400 লোকের উদাহরণ দিলেন, তাদের নামগুলো দেন তো দেখি। আপনি কি তার ফরেনসিক টেস্ট করেছেন? আপনি কি তার এই যে কি বুলেট ইউজ হয়েছে সেটা ফরেনসিক চ্যালেঞ্জ করেছেন জাতিসংঘে? অথচ দেখেন শেখ হাসিনা উল্লেখ করতেছেন, আমরা কিন্তু রিপোর্টিং বা আমরা সাংবাদিকতা করি না যে আমরা 864 জন বা 835 জনের হিসাব দেই, তালিকা দেই, শহীদ তালিকা। অথচ জাতিসংঘ দিল কত? 1400 তালিকা। ঠিক আছে, এটার মধ্যে আবার পুলিশের হিসাব নাই। পুলিশ যে মারা গেছে সেই হিসাবটা কিন্তু ওরা বলছে আমরা কোনো তথ্য পাইনি। এরকম মানে মেম্বারদেরকে, এই কাউন্সিলের মেম্বারদেরকে এরা ইউজ করে এবং ইউজ করে। বাংলাদেশ এখন হয়ে গেছে কি জানেন, ঘাটতেরাকে সোজা করতে ইউনুসকে দিয়া পারতেছে না, আরো ইনস্ট্রুমেন্ট অর্গানাইজ করতেছে। আচ্ছা, মানে আপনাকে ফান্ড দেওয়ার জন্য যা যা দরকার শেষ করে দেবে। আমি স্যার আমিনুল ভাই আপনার কাছে আবার আসবো। তার মানে এটা আমাদের জন্য আনন্দের সংবাদ না? আমি তো মনে করলাম জাতিসংঘের শাখা হচ্ছে আমাদের এখানে খুশির সংবাদ, মানবাধিকার কমিশন হচ্ছে অফিস। আনন্দের সংবাদ বটে একজনের জন্য, সবার জন্য না। তিনি হচ্ছেন অ্যাডভোকেট আদিলুর রহমান খান। সারাটি জীবন তিনি ডিফেন্ডার অফ ডেমোক্রেসি, ডিফেন্ডার অফ হিউম্যান রাইটস হিসেবে এই প্রত্যয় আমার সমক্ষে আপনার ব্যক্ত করেছেন, এবং তারই উদ্যোগে কিন্তু এই দ্রুততম সময়ের মধ্যে এটি এমন সময় আপনার কার্যকর করা হলো যে সময় গোপালগঞ্জ এখন সারা বাংলাদেশে পরিব্যাপ্ত হওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। জি জি, গুড গুড স্যার, অনেক কথা বলেছেন, আমি খুবই ভালো লেগেছে। তার মানে আমাদের জন্য এটা আতঙ্কের। তার মানে শেখ হাসিনা সরকার যেটা দেয়নি, দিতে চায়নি, দেয়নি, এখন এই সরকারের সময় জাতিসংঘ সুযোগ পেয়ে গেছে এবং মানবাধিকারের অফিস বাংলাদেশে করে ফেলছে। আমরা সুযোগ পাওয়ার বিষয় না কিন্তু ব্রাদার, এটা হলে আমেরিকার সুযোগ পাওয়ার বিষয়। জাতিসংঘ ব্যবহার করে, জাতিসংঘ ব্যবহার করে। এবং জানেন এরা আমাদের দেশে ঢোকার পরে সব দেশে এখন তারা তাই করে। 3 বছরের একটা প্রাইমারি টাইম আছে না, এই প্রাইমারি টাইমে খরচপাতি করবে, এই করবে। তারপরে কি করবে জানেন, বাংলাদেশ সরকারকে এদের বেতন ভাতা থেকে শুরু করে সকল ইনস্ট্রুমেন্ট, গাড়ি বাড়ি সবকিছু দিয়ে দিতে হবে। এবং মামলা মোকদ্দমা করা যাবে না, চ্যালেঞ্জ করা যাবে না, তাদের আটকানো যাবে না, যেখানে ইচ্ছে সেখানে যেতে পারবে, যা ইচ্ছা তাই করতে পারবে। লোকাল স্টাফদেরও কোনো জবাব দিতে থাকবে না। সমস্ত, তার মানে তারা যা খুশি তা করবে, এই অধিকার আমরা তাদেরকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সাইন করে দিয়েছি তো, সাইন করে দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। এবং কোনো কারণে ইউনূস শাহের পতন ঘটলে, এখন যদি ধরুন আপনার ইসমাইল শাহের শুরু হয় আপনার জামানা, তখন দেখা যাবে আপনাকে ওইটা ক্যারি আউট করতে হচ্ছে, উপায় নেই, ট্রিটি অব্লিগেশন বলে কথা। কেউ বাদ দিতে পারবে না 3 বছরের মধ্যে। 3 বছর পরে কি 3 বছর পরে কি স্যার এক্সটেনশন হওয়ার আশঙ্কা আছে? অবশ্যই অবধারিত হবে, অবধারিত। যেখানে কনফ্লিক্ট হয়েছে সমস্যা সেখানে ধ্বংস না হলে তো হবে না। আচ্ছা, আমরা ঠিক আছে, এটার জন্য আমাদের জন্য তাহলে তো খুব ব্যাড নিউজ। আমি তো খুশির সংবাদ হিসেবে জাতিসংঘ আমাদের দেশে আসতেছে, আমাদের দেশে শাখা করতেছে, মানবাধিকারের খুব খুশির খবর। এখন স্যার একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই। বর্তমানে বাংলাদেশের যে অবস্থা, সাইফুল ভাইও সেটা বলবেন, অং সান সুচি মিয়ানমারের যিনি নেত্রী, তিনি এখন জেলে আছেন তার দেশের মানবাধিকার লঙ্ঘন টঙ্ঘন নানাবিধ বিষয়ে। আমাদের তো মোটামুটি এখন স্বীকৃতি আমরা পেয়ে গেছি, মানবাধিকার সংস্থাও এসে গেছে, এটা তো একটা বিরাট স্বীকৃতি। সেই ক্ষেত্রে আমাদের নোবেল প্রাইজ নিয়ে কোনো কথা হতে পারে কিনা একটু যদি আপনি আলোচনা করেন। না না, ওটা তো আছেই ভাই। সুকির একটা সুবিধা আছে, তার হাজবেন্ড ব্রিটিশ প্রফেসর, 1। 2 নাম্বার হচ্ছে তিনি এককভাবে কিন্তু এই মৌরুসি পাঠটা পেয়েছেন। আমাদের ইউনূস সাহেব সহভাগিতায় আছেন। তিনি গ্রামীণের মেয়েদেরকে দেখিয়ে যে তাদের উদ্বুদ্ধ করতে পেরেছেন, তারা এম্পাওয়ার্ড হয়েছে। সুতরাং তিনি ব্যক্তি এবং তার প্রতিষ্ঠান গ্রামীণ যৌথভাবে কিন্তু এই পুরস্কারটি পেয়েছে। ভাগের মা, আপনি জানেন যে গঙ্গা পায় না, এখন অবস্থাটা হয়েছে এরকম। আচ্ছা, এবার সাইফুল ভাই আপনার কাছে একটা জিনিস একটু জানতে চাই, সেটি হচ্ছে যে সেনাবাহিনী কতটুকু কি লঙ্ঘন করলে জাতিসংঘ তাদের উপর নিষেধাজ্ঞা দিতে পারে, এরকম কোন আইনের বিষয়ে আপনি কি জানেন কিছু, একটু যদি শেয়ার করেন। মানে আমাদের দেশে গোপালগঞ্জে আমরা যেটা দেখেছি, সেনাবাহিনী সরাসরি গুলি করছে আমরা দেখেছি। আর কি করলে জাতিসংঘ এক ধরনের নিষেধাজ্ঞা দিতে পারে, বা যেটা আমরা চাই না আর কি?
এটা টোটালি নির্ভর করবে, প্রথমত হলো জাতিসংঘ সিকিউরিটি কাউন্সিল এটাকে টেক আপ করতে হবে, দ্বিতীয়ত হলো এইটা আবার জেনারেল ইয়েতে পাস হইতে হবে। তো সিকিউরিটি কাউন্সিলের এই জায়গা থেকেই তো পার হবে না, কারণ এখানে তো এই যে জাতিসংঘের যে সংস্থায় আমাদের মানব শূন্য যেভাবে আমরা পাচার করছি আর কি, আমরা যেটা বলি না আমরা মানব পাচার, মানব শূন্য জনশক্তি পাঠাই না, তো এটা হলো সংস্থায় আর্মি শক্তি পাঠানো। এই সংস্থায় আর্মি শক্তি আমি এর আগেও অনেকবার বলছি যে অনেকবার অনেক জায়গায় কথা হয়েছে যে আমাদের সেনাবাহিনীকে বাদ দিয়ে কিন্তু জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী হইতে পারবে না। কেন হইতে পারবে না? এটা সবচেয়ে সস্তা যে জায়গাটা আপনি যে ইকুইপমেন্ট সবচেয়ে সস্তা সহজে পাওয়া যায়। না আরেকটা বড় ব্যাপার শুনেন, আপনি সে ধরেন কানাডা থেকে শান্তিরক্ষীতে যায় না, 1-2 যায় বা 5 জন যায়, কমান্ডার পর্যায়ে যায়। তারা কেন এখান থেকে কন্টিনজেন্ট যায় না এই জন্য কানাডা থেকে অস্ত্রগুলো কেনা হলে যে অস্ত্রের দাম যদি $1000 হয়, সে ধরেন বাংলাদেশে যখন বাংলাদেশ থেকে অস্ত্রগুলো যখন যায় তখন সেটার দাম কিন্তু অনেক কমে। কেন? বাংলাদেশ অনেক কমে ট্যাক্স ফ্রি বাংলাদেশে ইম্পোর্ট করে এবং তারা আবার ট্যাক্স ফ্রি ওই দেশটাতে পাঠাইতে পারে। কিন্তু কানাডা যখন এটা প্রকিউর করবে, প্রথমত তারা নিজেরা এটা সরকার বা ওই ইন্ডাস্ট্রির সাথে ট্যাক্স টুক্সের ব্যাপার আছে, কিন্তু এট দ্য সেম টাইম সে যখন আবার ইয়েমেনে পাঠাইতে যাবে তখন কিন্তু ইয়েমেনে যদি ব্যবহার করতে হয় তাকে আবার কিন্তু তাকে এই বাইরে যাওয়ার জন্য একটা ট্যাক্স দিতে হবে, দুটো ডাবল ট্যাক্সেশনের ব্যাপার আসে। আর এইখানে বাংলাদেশে কি হয়, বাংলাদেশ কোনো ট্যাক্স ছাড়াই বাংলাদেশে ওরা পাঠায় দেয়, কারণ ওরা বলে যে এটা যার সঙ্গে ব্যবহার হবে এই কথা বলে বাংলাদেশ নিচ্ছে, তো বাংলাদেশের ট্যাক্স ফ্রি। আবার বাংলাদেশ থেকে যখন বুরকিনা ফাসোতে যাবে সেটাও ট্যাক্স ফ্রি। এটা একটা সস্তা, শুধু মানুষ না, সবকিছুই সস্তা। আপনি একজন সিপাহীকে যদি আমেরিকান একজন সিপাহীকে আপনি যদি জাতিসংঘে চাকরি দিতে চান, আপনি তাকে তো মানে কি বলে যে $100,000 $150,000 অথবা $200,000 দিতে হবে, ঠিক আছে? আর একজন বাঙালি একজন সৈনিককে দিতে হচ্ছে কত? সব মিলে হলো $14-15 লাখ। তো কত টাকা হিসাব করে দেখেন, $14,000 আর কোথায় হলো ইয়াতে তারা দিচ্ছে। তো এই যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো আমরা খেয়াল করি না, যে কারণে মনে করি যে কথায় কথায় জাতিসংঘ করবে। এবং আমাদের ওয়াকার মিয়া যে ভলকার ট্যুর বা ফলকার ট্যুর, হোয়াট এভার হিজ নেম ইজ ভলকার ট্যুর, কিন্তু সবাই ফলকার ট্যুর বলে। তো ভলকার ট্যুর বললো কি, আমি সেনাপ্রধানকে যা বলছি, সেনাবাহিনীকে বলেছি আমরা জাতিসংঘ শান্তি বাহিনীতে নেব না, সঙ্গে সঙ্গে সেনাপ্রধান এটা কমপ্লাই করছে। আপনি জানেন এটা ভলকার ট্যুর বলার কোনো ক্ষমতাই নেই, বিকজ দিস ডিপেন্ডস অন দ্য সিকিউরিটি কাউন্সিল এন্ড ডিপেন্ডস অন দ্য জেনারেল অ্যাসেম্বলি। যে আপনি যদি শান্তিরক্ষী বাহিনীতে কোনো পরিবর্তন আনতে চান, বাংলাদেশকে বাদ দিবেন, আপনি বাংলাদেশ মধ্যে আপনার সিকিউরিটি কাউন্সিল লাগবে। এটা তো ফলকার পারবে না, ফলকারের কোনো ক্ষমতার ভিতরেই নাই এটা ইভেন ফলকার হলো একজন, ফলকার টুর্কেরকে আমরা অনেক বড় মূল্যায়ন করি, উনি হলেন হাই কমিশনার, হি ইজ অ্যান এমপ্লয়ি অফ দি জাতিসংঘের এই যে হিউম্যান রাইটস কমিশনের কাউন্সিলের এমপ্লয়ি, হাই কমিশনার, হি ইজ নাথিং। ওখানে কিন্তু 80টা না মেম্বার দেশ আছে যারা এটাকে তাদের সেক্রেটারিয়েট হিসেবে ব্যবহার করে। মাথায় চুল নেই তো ভলকার তুর্কের, হ্যাঁ, তার এই ক্ষমতা আছে যে তদন্ত করার জন্য নির্দেশ দিতে পারে, ওইটা তার সেক্রেটারিয়াল যে ক্ষমতাগুলো, মানে আপনি তো সে ধরেন জাতীয় প্রেস ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারি আছে, এখন ওখানে একজন যদি আপনি সিইও দেন, সিইওর কি ক্ষমতা থাকবে আদার দেন পলিটিক্যাল ভার্সনস বা পলিটিক্যাল ইয়েগুলো ছাড়া, মতামতগুলো ছাড়া? এই সিইও তে সব কাজ করবে, গাছ লাগাবে, খাবারের দাম ঠিক করবে, খাবার মান ভালো করবে, এটা তো নির্বাচিত চেয়ারম্যান তার একজন অন্যজন। এই জিনিসটা আমরা পার্থক্য বুঝি না যে ভলকার টুরের ক্ষমতা কতটুকু। হ্যাঁ, তার ক্ষমতা আছে, সে কোশ্চেনটা তুলে জাতিসংঘ সাধারণ পরিষদে পাঠিয়ে দিতে পারে যে ভাই এই বাংলাদেশ কমপ্লাই করতেছে না আমাদের শর্তগুলো, বলতে পারে, কিন্তু ইট ডিপেন্ড অন দি সিকিউরিটি কাউন্সিল এন্ড দি জেনারেল অ্যাসেম্বলি। জি, অনেক ধন্যবাদ স্যার। আপনার কাছে আসি এবার। মানবাধিকার কমিশনের যে অফিস বাংলাদেশে হবে বা হচ্ছে, শেখ হাসিনার সময়ও তারা চেষ্টা করেছে, পারে নাই, এই সরকারের সময় পেরে গেছে, কিছু কিছু সময় বিএনপি সেটার বিরোধিতা করেছিল, কিন্তু বর্তমানে ইসলামী দলগুলো তো কোনো কথাই নেই এই সম্পর্কে, তারা এটাকে স্বাগত জানিয়েছে, বিএনপিও কোনো কথা বলছে না, তারা প্রতিবাদ করেছেন ভিন্ন কারণে। এমন একজন আবাসিক প্রতিনিধি পাঠানো হচ্ছে যিনি সমকামী, এখন এটা নিয়ে খুব বড় আপত্তি আছে আমাদের চরমনাই পীর সাহেবের। না, সেটা বলেছে, সেটা করেছে যে সমকামী হিসেবে বলা হয়েছিল, হ্যাঁ, সেটা প্রতিবাদ করেছে, কিন্তু মিশনের প্রতিবাদ তো করে নাই। হ্যাঁ, কিন্তু বিএনপি কথা বলছে না কেন স্যার, এটা একটু যদি
বুঝবার চেষ্টা করছেন যে আসলে কনফ্লিক্টটা কত পর্যন্ত বিস্তৃত হয়। মানে আচ্ছা সবসময় তারা একটু দেখে শুনে বুঝে শুনে কথাবার্তা বলবার চেষ্টা করেন, পা ফেল। আচ্ছা 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 আচ্ছা, আরেকটা প্রশ্ন স্যার আপনাকে করি, সেটি হচ্ছে যে আমাদের এই যে এনসিপির সদস্যরা যে বক্তব্য দিচ্ছে এখন, আমরা বলি যে আমাদের সিনিয়র রাজনীতিবিদরা অশ্লীল ভাষায় কথা বলেছে বা ভালো সুস্থ সুন্দর রাজনীতি করেনি, বা যে রাজনীতির যে শিষ্টাচার সেটি তারা বজায় রাখেননি, কিন্তু এখন তারা যে কথাগুলো বলছে এগুলো তো মুখে উচ্চারণ করা যায় না। এটার কি করা? এইটা কি ভালো দেখাচ্ছে? আমাদের সিগন্যালটা কি যাবে বাংলাদেশ সম্পর্কে? দেখুন, তারা মানে শের যেরকম শোর করে সেই রকম ভাবভঙ্গি নিয়ে আপনার বাঘের মতো দীপ্ত ভাবে ঝাঁপিয়ে পড়েছিলেন। আপনার পদযাত্রার বদলে রোড টু মানে মরড মার্চ এই ধরনের অভিব্যক্তি ব্যবহার করে তারা মোতায়েন হয়েছিলেন গোপালগঞ্জে। কিন্তু পরিস্থিতি এবং বিধি বাম হওয়ায় তারা পরে দেখলেন যে বেড়াল হয়ে যাওয়া ভালো, বাঘের বদলে। বাঘের মাসি তো আফটার অল দ্রুততম সময়ে মাথা নিয়ে আপনার বর্ম আচ্ছাদিত সাজোয়া জানে মোতায়েন হয়ে গেল। এবং যে ফুটেজ গুলো দেখা গেল এগুলো আসলে আমারই লজ্জা লেগেছে। আপনার এই ইউনিফর্ম পরা কমবেট পরা লোকজনের হাতে পায়ে ধরার যে চেষ্টা এর মতো, এটি আসলেই এক ধরনের সুইসাইড করার মতো বিষয়। আপনার ছিলাম বাঘ হলাম বেড়াল, এটার মধ্যে খুব একটা বাহাদুরি নেই, কিন্তু ভাই ঝামেলা আছে। জি জি সাইফুল ভাই, তো কথার মধ্যে যে অশ্লীলতা ঢুকে গেছে একটু, এটা কিভাবে? নাকি তারা ঠিকই আছে, তারা যা তাই বলছে, আমি যা তাই, মানে তারা যা তাই বলছে, এই ধরনের আপনার কোনো বক্তব্য আছে কি? যে আমি যেটা বলি সেটা হলো, আপনি বিচ্ছুকে বা কিছুকে যদি আপনার কলেজ জায়গা দেন, সে বিচ্ছু কি করবে? সে তো তিরিং বিরিংই করবে, তাই না? আর আমি আপনি সবাই মিলে তাদেরকে কোলে তুলে নিয়েছি। এখন তারা যে ভাষায় তখন কথা বলেছে সেটাকে আমরা ঘুরিয়ে পেঁচিয়ে জায়েজ করেছি। আপনি ঘুরিয়ে পেঁচিয়ে যখন জায়েজ করছেন তখন তো তারা ধরেই নিচ্ছে যে এটাই তাদের ভাষা। তারা দরকার হলে বাংলাদেশের সংবিধান কে বলে ডিকশনারি চেঞ্জ করে ফেলবে, অসুবিধা আছে? এগুলা ভালো শব্দ হিসেবে প্রতিস্থাপিত হয়ে যাবে, কোনো সমস্যা নাই। কারণ হলো আমরা তাদেরকে এই ব্যাপারে আগে থেকে কখনো, যখন তারা বলেছিল কি বলে আমি রাজাকার, হ্যাঁ আমি রাজাকার, মানে কি যেন একটা স্লোগান দিল না, আমি রাজাকার, পরবর্তীতে চেঞ্জ হয়ে তুমি কে আমি কে রাজাকার রাজাকার, যেটা তারা তাদের যে এই রিসেন্টলি তাদের প্রথম যেদিন শহীদ মিনারে যেদিন প্রোগ্রাম হয় সেখানেও কিন্তু শুধু ওইটুকুই থেমে থাকে না, বলছে আমার বাবা তোমার বাবা রাজাকার রাজাকার, আমার দাদা তোমার দাদা রাজাকার রাজাকার। বলেন আপনি সবকিছু স্বীকার করে নিচ্ছে, তো আপনি কোথা থেকে আসতে দিলেন? তুমি কে আমি কে রাজাকার রাজাকার বলার পরে আপনি তাদেরকে মাথায় বুদ্ধি দিয়ে বললেন না, বলো যে কে বলেছে সরেছে 6 ঘন্টা পরে তারা চেঞ্জ হলো। আজকে কিন্তু সেই চেঞ্জ তারা চেঞ্জ করে ফেলছে, চেঞ্জ করে এখন নিয়ে আসছে কোথায়, অন্য লেভেলে আনছে। আইনা বলতেছে কে আমার বাবা তোমার বাবা রাজাকার রাজাকার, আমার দাদা তোমার দাদা। এখন যে দাদার আসলে রাজাকারই না, সে দাদা জানেও না যে সেও কিন্তু রাজাকার হয়ে গেল। কারণ আপনি প্রশ্রয় দিয়ে ওরা কান্দে উঠেছেন, সে তো এগুলো করবে। এখন তার ভাষাকে, তখন আপনি যে গালাগালির ভাষা তারা ব্যবহার করছিল সোশ্যাল মিডিয়াতে, আপনি কল্পনা করতে পারেন না। বিভিন্ন পত্রিকা সেই ভাষাতে তাদের ওই কমেন্ট গুলো নিয়ে রিপোর্ট করেছে, এখনো আপনি সার্জিসের বা গর্জিস, যেটা যদি আপনি গর্জিস বলেন তারে গর্জন বাবু বলে অনেকে, তো এই গর্জন বাবুর সর্বশেষ টুঙ্গিপাড়া নিয়ে যে স্ট্যাটাসটা দিয়েছে সেখানে কেউ গর্জন ছিল না, সেখানে কি মানে ভাষা ছিল না, মানুষকে আক্রমণ করা ভাষা ছিল না, তাহলে মানুষ আক্রমণ করবে না, করবে তো। এরা সেটাকে স্বাভাবিক মনে করেছিল, এখনো তারা স্বাভাবিক মনে করছে। কতদিন মনে রাখতে পারবে আমি জানি না, আমার একটা ধারণা দে উইল বি কট বিহাইন্ড। হবে এটা সাধারণ মানুষের মনে থাকবে, তাদের মনে না থাকলেও সাধারণ মানুষের মনে থাকবে। তাদের এটা একেবারে
জি, জি, জি। স্যার আপনার কাছে এখন কথা হলো যে সেটা আমাদের দেশবাসী খুবই উদ্বিগ্ন আমরা দেখতে পাচ্ছি। আমরা আমাদের প্রধান উপদেষ্টাকে যখন দেখেছি উনি মিটিং করছেন, সভা সেমিনার করছেন। আমাদের তাজ পুত্র সোহেল তাজও সেখানে গিয়েছেন। দেখলাম উল্লাস করলেন। উনার ব্রেইন কিভাবে পরিষ্কার রাখতে হবে, কিভাবে এক্সারসাইজ করতে হবে কিছু শিখাচ্ছেন উনি। এই ধরনের একটা ভিডিও আমরা দেখেছি খুব উৎসবমুখর পরিবেশে। এই যে আমাদের প্রধান উপদেষ্টার মধ্যে কোনো আবেগ, উদ্বেগ বা দেশের কি অবস্থা এগুলো নিয়ে কোনো মাথা ব্যথাই তার নেই। এই পরিস্থিতিটা কি মনে হচ্ছে? রাষ্ট্রের প্রধান ব্যক্তি এখন তিনি প্রেসিডেন্ট আছেন, কিন্তু আমাদের দৃশ্যত আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের প্রধান উপদেষ্টাই আমাদের প্রধান। এটাকে কেমন মনে হচ্ছে স্যার? তিনি একটু ভাববেন না দেশের মানুষকে নিয়ে? ভাই, বিশ্ব বিস্তৃত তার সামাজিক ব্যবসা। এখন জি, ট্রাম্প মহোদয় বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তি, তিনি লাভ ক্ষতি ছাড়া কিছু বোঝেন না। এখন জি, এই মডেলটাই তো মনে হচ্ছে ভালো আপনার। তিনি আজকে রয়টারের বরাতে দেখলাম, এই ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ জারি করা হয়েছে, পৃথিবীর সর্বত্র যেখানেই মার্কিন দূতাবাস আছে সেখানে মান্যবর রাষ্ট্রদূতেরা আছেন, তাদের বলা হয়েছে সেই সব দেশে, স্বাগতিক দেশে নির্বাচন হলে অনুমতি সাপেক্ষে কংগ্রেচুলেট করা যাবে যারা জয় লাভ করেছেন তাদের, জি, কিন্তু এছাড়া আর কিছু বলা টলা যাবে না। জি। ওকে, ওকে, ওকে স্যার, অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সাইফুল আমিন ভাই, আপনাকে আর বেশি বিরক্ত করবো না, আপনার মনে হয় কোথাও যেতে হবে। আমি একটা সোহেল তাজ বিষয়ে অনেকে কথা বলছে, বডি সোহেল কি কি বলছে ওরা। তো সোহেল তাজ সম্পর্কে কেউ কেউ বলল যে সোহেল তাজ এখন তার নিজেকে প্রকাশ করেছেন, তার বোন শারমিন আহমেদও নিজেকে প্রকাশ করে ফেলছেন। তারা আসলে কি চেয়েছেন এত বছর যাবৎ, এত বছর শেখ হাসিনার কারণে বা আওয়ামী লীগের কারণে বলতে পারেন নাই, এখন তারা সুযোগ পেয়েছেন, একদম প্রধান উপদেষ্টার সাথে হাত মিলিয়েছেন, সকল কিছুকে তারা নিজেদের করে নিয়েছেন। এখন কেউ কেউ দাবি করছে শেখ হাসিনা হয়তো সোহেল তাজ হয়তো তার বাবা তাজউদ্দিন আহমেদ এবং মা জহুরা তাজউদ্দিনের মরণোত্তর বিচার করবেন। এখন দাবি করবেন যে কেন আওয়ামী লীগ করলো, কেন শেখ মুজিবের সাথে, শেখ মুজিব তো ফ্যাসিস্ট, শেখ ফ্যাসিস্ট সরকারের সাথে কেন তার বাবা মার যোগাযোগ ছিল, তাদের মরণোত্তর বিচার এবং তাদের সমাধিস্থল ভাঙচুর করবেন জনগণকে নিয়ে, মব নিয়ে। আরেকটা হচ্ছে শেখ সোহেল তাজের বোন হচ্ছে আওয়ামী লীগ সরকারের এমপি ছিল, তিনি এখনো গ্রেপ্তার হন নাই। সোহেল তাজ হয়তো তার বোনের গ্রেপ্তার নিশ্চিত করবেন এবং তার মব সৃষ্টি করে তার বাড়িঘর ভাঙচুর করার চেষ্টা করবেন। এটা অনেকে বলছেন, আমি জানি না সোহেল তাজ যেহেতু এটা চাচ্ছেন, তিনি যা চান তাতে করতে হবে। আচ্ছা সাইফুল ভাই, আপনার সর্বশেষ বক্তব্য আমরা সোহেল তাজের বিষয়ে একটু বলে শেষ করে দিচ্ছি প্লিজ। ও সোহেল তাজ উপদেষ্টা হতে চান কেউ কেউ বলছেন। হ্যাঁ, আমি আসলে মানে সোহেল তাজকে মানে যদি হন তাহলে পূর্ণমন্ত্রী মর্যাদায়, কারণ আওয়ামী লীগ তাকে প্রতিমন্ত্রী করেছিল। জি, আর জি, 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 প্রফেসর ইউনূস সাহসী মানুষ, তিনি হয়তো পূর্ণ মন্ত্রী মর্যাদায় উপদেষ্টা অথবা ডেপুটি প্রধান উপদেষ্টাও করে ফেলতে পারেন। এবং শারমিন বলা আহমেদ যায়। উনিও তো মন্ত্রী হবেন। শেখ হাসিনা একটা ভুল করেছেন, কেন শারমিন আহমেদকে পারিবারিক ধারাবাহিকতা এখন অধিকারের যদি দুটি কোটা থাকে, তাজউদ্দিন পরিবারের কেন থাকবে না? দুইটা থাকতে পারে, দুইটা থাকতে পারে, দুইটা থাকতে পারে। প্রয়োজনে কেউ আবার বলছেন যে প্রয়োজনে নতুন মন্ত্রণালয় সৃষ্টি করে তাদের দুইজনকে দুইটা উপদেষ্টা বানানো হোক, দুই মন্ত্রণালয়ে। হতে পারে। জি, সাইফুল ভাই কিছু বলতে চাচ্ছেন না, ঠিক আছে। জি, না, জি, আমার প্লিজ, বলার একটাই, আমি কিছু বলতে চাচ্ছি না তা না। আমি সোহেল তাজ ধরেন 96 এর সোহেল তাজ ডিফারেন্ট ওয়ান। কেন ডিফারেন্ট আই ডোন্ট নো। আমি কিছু জানি সেটা হলো এখানে যদি একদম নৈর্ব্যক্তিকভাবে বলতে হয়, সোহেল তাজের উপর কিছু অন্যায় হয়েছে, যে অন্যায়গুলো পরিবারতন্ত্রের কারণে হয়েছে। এবং শেখ হাসিনার পরিবারতন্ত্র বা পরিবারকে ভালোবাসা, পরিবারের কেউ অন্যায় করলে তাকে ভর্ৎসনা না করা, তাকে প্রশ্রয় দেওয়া, এইটা না। ওইটা হয়েছে কি, ওইটা আবার শহীদ পরিবার, যেমন শেখ সেলিম তার এই সোহেল তাজের সাথে যে অন্যায় আচরণ করেছে সেটার আরেকটা শেখ হাসিনা করতে পারেনি, কারণ ওইটাও কিন্তু আবার শহীদ পরিবার, দুইটাই শহীদ পরিবার। এখন একে স্নেহ করতো, মনে করতে আমার কথা শুনবে, আর ওইটা হলো বড় ভাই কথা শুনতে চায় না, বা ছোট ভাই, যেটাই হোক একটা কিছু হবে, ভাই আর কি, সে আমার কথা শুনবে না, তারে ম্যানেজ করতে পারেনি। কিন্তু এর ম্যানেজ করতে পারবে ভাবছেন? ছোট ভাইরে সব বোনই মনে করে যে আমি তাকে ম্যানেজ করতে পারবো, কিন্তু এই ম্যানেজ যে সবাই হয় না, সেইটা শেখ হাসিনা। এখানে সোহেল তাজের যে
ভূমিকাগুলো দেন, এটা তার রাগ এবং জেদ। সে কিন্তু প্রচন্ড জেদি টাইপের একটা লোক, এবং সে একটা জিনিস যেটা মনের ভিতরে থাকে ওইটার থেকে সে বেরোতে তার অনেক কিছু চেঞ্জ করতে, অনেক, এটা সম্ভব না, কারণ তার এই যে জেদেরটাকে ব্যবহার করছে সামনে। অন্য বোনেরা কিন্তু এটা করে নাই। আপনি খেয়াল করে দেন লাস্টে যখন লাস্ট বারও সে আমেরিকা থেকে যায়, অন্য দুই বোন কিন্তু এই সোহেল তাজকে নিয়ে কিন্তু শেখ হাসিনা জাস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুতের 6 মাস আগে কথা হয়েছে, কিন্তু এই বোন যেটা সবচেয়ে বড় বোন, এর প্রভাব এর উপরে বেশি, এবং এট দ্য সেম টাইম এই প্রচন্ড ক্ষুব্ধ শেখ হাসিনা কি যে কেন শেখ সেলিমকে এভাবে ছাড় দিয়ে দিল তাকে বেইজ্জত করার পরে। সো এখানে একটা ব্যক্তিগত ক্ষোভ এবং রাগ, প্লাস হলো আরেকজন ইনফ্লুয়েন্স করছে বড় বোন। বড় বোন তো সবার কাছে, আপনার বড় বোন আপনার কাছে অনেক বড় কিছু, তার বড় বোন তার কাছে অনেক বড় কিছু। আর বড় বোন যখন বোন ভাইটাকে এরকম প্রশ্রয় দিয়েছে, কিন্তু অন্য দুই বোন প্রশ্রয় দেয় না, তাহলে ভাইটা কই গেছে? ছোট ভাই তো, সে বড় বোনের কাছে চলে গেছে। এখন বড় বোন দ্বারা সে প্রভাবিত, প্লাস সে নিজের ইগো দ্বারা প্রভাবিত। সো এখানে আমি একটা জিনিস করি না যে আমার মনে হয় না যে সে কখনো, আমার মনে হয় না সে কখনো এই ইউনুস রেজিমের সাথে ইনভলভ হবে, এটা আমার মনে হয় না। বরং সে হয়তো তার বোনের প্রভাবে ওই বই প্রকাশনা অনুষ্ঠান বা বাবার জন্ম শতবার্ষিকী এটা উদযাপনের জন্য না, এখানে একটা বিষয় দেখতে হবে, গেছে কখন 17 জুলাই 16 জুলাই গোপালগঞ্জ জ্বলছে। আগে থেকে হয় রে ভাই, এটা কিন্তু গোপালগঞ্জের সাথে এটা মিলায়েন না। না, আমি মিলাবো না, কিন্তু গোপালগঞ্জ তখন জ্বলছে, বঙ্গবন্ধুর জন্মভূমি তখন জ্বলছে, মারছে, মানুষ হত্যা হচ্ছে, ঠিক সেই মুহূর্তে তাই যমুনাতে গিয়ে উল্লাস প্রকাশ করেছেন। জিনিসটা দৃষ্টিকটু মনে হয়েছে, সেই জন্য বলছি। উল্লাস করেছে কি না, ওই যে কথা, মানে উল্লাস বলতে কথা বলছেন, মাথার ব্রেইন কিভাবে ঠিক রাখতে হবে। আমি নৈর্ব্যক্তিক ভাবে বলার চেষ্টা করতেছি যে প্রধান উপদেষ্টা, প্রধান মন্ত্রী বলেন, সবার কিন্তু এইগুলো স্কেজুয়াল 1 সপ্তাহ আগে থেকে থাকে। এই স্কেজুয়াল তারা আগেই করা ছিল, এখন ওই দিন এটা ক্যান্সেল করতে পারবে, আপনি সেটা বলতে পারেন যে তার মধ্যে এই বোধোদয় হওয়া উচিত ছিল যে গোপালগঞ্জে হামলার দিন সে কি করে ওখানে দেখা করে। এই মানবিক গুণটা সে হারিয়েছে, তো এটাই আমি বলছি। সে তার ক্রোধের কাছে সে পরাজিত হয়েছে, সে কিন্তু লোভের কাছে না, ক্রোধের কাছে পরাজিত। জি, স্যারের কোনো মন্তব্য আছে? স্যার, সোহেল তাজ বিষয়ে আপনার কোনো মন্তব্য আছে? সোহেল তাজের পিতা ছিলেন বাংলাদেশের প্রথম মাননীয় প্রধানমন্ত্রী। তার মা ছিলেন আপনার বাংলাদেশের সবচেয়ে পুরনো মেইনস্ট্রিম পলিটিক্যাল পার্টি তিনি সভানেত্রী। এইরকম কম্বিনেশন খুব বেশি পাওয়া যায় না। আপনার একমাত্র তারেক জিয়া ছাড়া এই ধরনের প্যারেন্টেজ আপনি আর কোথাও পাবেন না। ইউনিক। জি, ভালো। তবে তার কাছ থেকে এটা প্রত্যাশা করা যায় না। আর কি অনেকে বলছেন যে এই মুহূর্তে এইভাবে গোপালগঞ্জ নিয়ে তিনি আবার মারাত্মক স্ট্যাটাস দিয়েছেন। সাইফুল ভাই আবার যেটা বললেন সেটা আমি যদি একটু খণ্ডন করি, গোপালগঞ্জ নিয়ে, শেখ হাসিনা নিয়ে উনি মারাত্মক কথা বলে ফেলছেন। ঠিক আছে, সেই হিসেবে যেই স্ট্যাটাস দিয়েছেন তাদের পিনাকি ভট্টাচার্য ভরকে যাবে, মানে পিনাকির মধ্যে রয়ে গেছে, এবং সেই ক্রোধ পিনাকি একটা বিসরস। হ্যাঁ, 1 ডিগ্রি উপরে স্ট্যাটাস দিছে, 1 ডিগ্রি উপরে, 1 ডিগ্রি না, অনেক ডিগ্রি উপরে। তো পিনাকি সাহেবের একটা বোধোদয় হয়েছে, সুন্দর একটা ভিডিও দেখলাম আজকে, উনি হুজুরদের মাহফিলে বক্তব্য দিচ্ছেন, আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ বলে আমরা একজন মুসলিম পেয়ে গেছি, অথবা মুসলিমদের একজন ধর্মীয় নেতা পেয়ে গেছি হিন্দু। আপনার নিম্নাঙ্গ পরীক্ষা করে নিতে হবে, কিন্তু কারণ সার্কামসাইজড হয়েছেন কি, কারণ মুসলিম নারী বিবাহ করলে আপনাকে যত বছর বয়সের মানুষ হন না কেন আপনাকে এটা করতে হবে, এবং এটা রয়্যাল ট্রেডিশন বুঝতে হবে। আমাদের প্রিন্স চার্লস দ্য থার্ড তাকে কিন্তু সার্কামসাইজ করা হয়েছে, রয়্যাল ট্রেডিশন। তবু আপাত দৃষ্টিতে আমরা একজন হিন্দু ধর্মীয় নেতা, মুসলিম ধর্মীয় নেতা পেয়েছি, এটা কিন্তু ইতিহাসে বিরল, এবং বাংলাদেশে হয়েছে যে হিন্দু নেতার আবেদনে সাড়া দিয়ে সারা বাংলাদেশের মানুষ, ছেলে মেয়েরা বিশেষ করে তার ভক্তরা মবে ঝাঁপিয়ে পড়ে, এটা কিন্তু বিরল। না, এখানে আরেকটা বিষয় আছে, আপনার তিনি বারেন্দ্র ভূমিতে তার পিতৃভূমি, কিন্তু তিনি রাজ শ্রেণীর ব্রাহ্মণ। এই কম্বিনেশন আপনি পাবেন না খুব বেশি।
জি জি, এই একটা চমৎকার কম্বিনেশন আমরা পেয়েছি। তো সেটাকে সাধুবাদ জানা। আজকে দেখছি আমাদের হুজুররা মঞ্চে একদম পিনাকি সাহেবের বক্তব্য মাইকে আওয়াজ দিয়ে সবাইকে শোনাচ্ছে, আর সবাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেছে। আমরাও খুশি হয়েছি, খুবই ভালো লেগেছে এই দৃশ্য। এটাই দেখা বাকি ছিল। তো আমরা সাইফুল ভাই এবং স্যার আপনাদের আমি একটু যদি সোহেল তাজ জি সম্পর্কে জি আরেকটু আপনাকে বলি, সেটা হলো জি, আমি প্লিজ প্লিজ। হয়তো আপনাকে ক্লিয়ারলি বুঝাইতে পারি নাই। আমি একবার বারবার বলতেছি, সোহেল তাজ ইংরেজিতে একটা কথা আছে যেটা পুরোটা উচ্চারণ করা ঠিক হবে কিনা, যে ডোন্ট, একটা কথা আছে যে ইউ শুড বি গাইডেড বাই ইউ শুড বি গাইডেড বাই ইউর ব্রেন নট ইউর লোয়ার পার্ট। ঠিক আছে, ইংরেজিতে আচ্ছা 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 আপনার লোয়ার পার্ট দিয়ে। এখন সে তার ব্রেন দ্বারা পরিচালিত হচ্ছে না। আমি ওই কথাটাই আপনার, সে ক্রোধ দ্বারা পরিচালিত, তার ব্রেন দ্বারা সে পরিচালিত হচ্ছে না। এবং সেই ব্রেনটা নিয়ন্ত্রণ করছে কে? ওই যে বড় বোন, যে বড় বোন বরাবরই অ্যান্টি শেখ পরিবার, বঙ্গবন্ধু পরিবার, এটা বরাবর, সে বরাবর প্রথম থেকে। এখন ওর দ্বারা সে নিয়ন্ত্রিত, প্লাস ওর ব্রেন দিয়ে চলতেছে। ওর ব্রেন এখন কাজ করছে না, ওর অন্য অঙ্গ কাজ করতেছে, অন্য শক্তি কাজ করতেছে। আমি এটা বুঝাইছি। অন্য শক্তির অংশ নাকি আবার নাই, এখন চলে গেছে কি যেন, কেউ কি বলে, এই যে আবার কেউ বলে প্রতিবন্ধী। আচ্ছা, দর্শকও বুঝে গেছেন। দর্শক মন্ডলী, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ স্যার। আচ্ছা, আগামী রোববার নাকি হরতাল, সেটাও আমরা শুনেছি। আগামী রবিবার আওয়ামী লীগ প্রথম কর্মসূচি দিয়েছে, তারা আগামী রবিবার হরতাল। সেই হরতাল হয়তো যাদের পছন্দ এখন তারা হরতাল পালন করবেন। দেশের অবস্থা যদি আসলেই ভয়ঙ্কর মনে হয়, হরতাল পালন করবেন। বা আমরা যেটা দেখেছি ইতিহাসে এই প্রথম, এটাও ইতিহাসে প্রথম, বাংলাদেশের গোপালগঞ্জকে মানে অন্য দেশ হিসেবে আক্রমণ করা হয়েছে, গোপালগঞ্জ দেশ হিসেবে আক্রমণ করা হয়েছে। কিন্তু গোপালগঞ্জে বাংলাদেশের অংশ, এইটা সরকার ভুলে গেছে। আর নৌবাহিনী, আবার নৌবাহিনী, কোস্ট গার্ড, সেনাবাহিনী, পুলিশ বাহিনী, এখন শুধু ওই এয়ার অ্যাটাকটা বাকি ছিল। হ্যাঁ, তো সেইটা বাকি আছে, সেটাও হয়তো আমরা দেখতে পাবো। মানে গোপালগঞ্জ, কি আশ্চর্য ব্যাপার, নৌবাহিনী এবং কোস্ট গার্ড ব্যবহার। আমার একটা আশ্চর্য লাগে যে আপনি শহুরে পরিবেশ এক জিনিস, শহুরে পরিবেশ, আপনার একটা বিল্ডিং আছে, সেই বিল্ডিং এর ভিতরে আপনি বাথরুম করেন, আপনি রান্না করেন, আপনি সবকিছু একই বিল্ডিং এর ভিতরে করেন। কিন্তু আমাদের গ্রামে কোথায় মানুষ রান্না করে? আর আলাদা একটা রান্না করে, আমাদের দেশে বলে রসিকঘর। হ্যাঁ, আপনি টয়লেটে যান কোথায়? আলাদা একটা টয়লেট ঘর থাকে, বাইরে যায় করতে। এখন ওখানে এমন কারফিউ জারি করা হয়েছে যে কেউ রান্নাঘরেও যেতে পারবে না, টয়লেটও যেতে পারবে না, এই অবস্থা তৈরি হচ্ছে। এই হলো আমাদের সশস্ত্র বাহিনীর সক্ষমতা, যে তাদের দেশের নাগরিককে তার ঘর থেকে বের হওয়া বন্ধ করে দিচ্ছে। এমনকি সে তার রান্নাঘরে যেতে পারবে না, রান্নাঘরে খাওয়ার জন্য ওখানে তাকে ধর্মঘট করতে হবে, আবার টয়লেটে যেতে পারবে না, তার প্রাকৃতিক ধর্মঘট করতে হবে। মানে এরকম, দেখুন, এটাকে বলা হয় রুলস অফ এঙ্গেজমেন্ট, এবং রুলস অফ এঙ্গেজমেন্ট তৈরি করে দিয়েছেন স্বয়ং মন্ত্রী মহোদয় নিজে। আপনার যিনি মাননীয় প্রধান উপদেষ্টা, তিনি এই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন নিয়োজিত, এবং তার সহযোগিতায় আপনার মোতায়েন আছেন মাননীয় নিরাপত্তা উপদেষ্টা খলিল রহমান ফ্রম কানেকটিকাট। জি, আচ্ছা স্যার, এখানে আরেকটা মারাত্মক জিনিস হচ্ছে যে এই যে নৌপথে কোস্ট গার্ড, নৌবাহিনী পাহারা দিচ্ছে, চেক করছে, লেখা হচ্ছে যে একদম রাত দিন কাজ করে যাচ্ছে। সেই ক্ষেত্রে কেউ আত্মরক্ষার জন্য যদি এলাকা ছাড়া হতে পায়, অন্য ডিস্ট্রিক্টে বা অন্য দেশে আশ্রয় নিতে চায়, সেটাও তো বন্ধ করে দিচ্ছে, একদম অবরুদ্ধ গাজার মতো। ওটা করতে হলে ডুব সাঁতার দিয়ে যেতে হবে, আর কি, গলা ভাসিয়ে যাওয়া যাবে না। আগে তো ঘর থেকে বেরোতে, সে তো ঘর থেকে বেরোতে পারছে, রান্নাঘরে যেতে পারে না। কায়দা আছে, মাটি খুঁড়বে, সুড়ঙ্গ তৈরি করে আপনার সেই আমঝুপির মতো চলে যাবে নদী বক্ষে। বাংকার বানাবে, এখন বাংকার বানাতে হবে মাটির নিচ দিয়ে, নদীর নিচ দিয়ে মাটি কেটে কিভাবে যেতে, এই আচরণ, এইভাবে আচরণ, এটা কিন্তু বাংলাদেশের প্রথম, এটাও ভালো হয়েছে। গাজার শিক্ষা, গাজায় কিন্তু অসংখ্য টানেল আছে এরকম, ইসরায়েলিরা আবিষ্কার করেছে। গাজার শিক্ষা আমরা পেয়ে গেছি, এবং কেউ কেউ বলছেন এটা অবরুদ্ধ গাজার মতো। হ্যাঁ, গোপালগঞ্জের চতুর্দিকে ঘিরে ফেলতে হবে, ঘিরে ফেলে অ্যাটাক করতে হবে, এবং সেটাই হচ্ছে। যাই হোক, আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাদের দুইজনকে, অনেক অনেক ধন্যবাদ। এবং আপনারা এই বাংলাদেশ থেকে স্যার গভীর রাতে যুক্ত হয়েছেন, সাইফুল ভাইয়ের ব্যস্ততার মধ্যেও আজকে এই যে উনি রেডি হয়ে গেছেন বাইরে যাওয়ার জন্য, তারপরেও আমরা জি সাসকাচুয়ান, যে আপনারা যারা যুক্ত হয়েছেন, প্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং বাংলাদেশে আমি মনে করছিলাম খুশির সংবাদ যে মানবাধিকার কমিশন সংস্থার অফিস হচ্ছে, মিষ্টি কিন্তু আজিজুর রহমান খানকে খাওয়াতে হবে, একজন খুশি হবে, কারণ তার উৎসাহে খুশি হবে।
না না, ইউনূস সাহেবের অত আগ্রহ আছে। উনি 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 খুব ফোকাসড লোক, সামাজিক ব্যবসা ছাড়া আর কোনো বিষয়ে তার মনোযোগ নাই। আচ্ছা যাক, আদিলুর রহমান সাহেব যদি খুশি হন, ওনার জন্য আলাদাভাবে মিষ্টি আমরা নিয়ে যাব বাংলাদেশের এই ধ্বংস রেখে আনার জন্য। বাংলাদেশ সব